নমস্কার, ভাবের দেশে আপনাকে স্বাগত। শুরু করতে চলেছি আজকের গল্প, প্রতিভা বসুর লেখা অনর্থক। আমি এ কথা কখনোই বুঝিনি যে সমীর আমাকে ভালোবাসে বা ওর সাবজারি করে চুল পাকিয়েছে। এসব বিষয়ে তাঁর সেন দৃষ্টি। মাঝে মাঝে এ বাড়ি আসবার অপরাধে ছেলেকে লাঞ্ছিত করতেন শুনেছি। আমার বাবা মহাদেব, তার মনে দুর্বুদ্ধি নেই। একথা তাই মনে করেননি যে সমীরের সঙ্গে মেশামেশির ফলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। চরিত্র খারাপ হবার ভয়ে তিনি আমাকে চেপেও রাখেননি। অতিশয় সহজে মনের আনন্দে আমি স্ত্রী পুরুষের সঙ্গে মেলামেশা করেছি, বন্ধুতা পাকিয়েছি এবং ছেলেবেলা থেকে মেলামেশায় বাধা না পেয়ে স্ত্রী পুরুষ সম্বন্ধে সচেতনও হইনি। সমীরকে ভালো লাগতো, সমীর এলে খুশি হতাম এবং যতক্ষণ সমীর থাকতো সময়টা কাটতো ভালো। ওর বিলেত ফেরত দাদার কাছে ও নানা রকম খেলা শিখেছিল। সেসব খেলা আমাকে শেখাতো। আমি পাড়া থেকে ছেলে মেয়ে সংগ্রহ করে খেলার সঙ্গী করতাম। সবাই বলতো সমীর দেখতে খুব সুন্দর। আমি তা বলতাম না। ও ফর্সা ছিল বটে, কিন্তু পুরুষ মানুষ অত ফর্সা আমি পছন্দ করতাম না। ওর চোখ বড় বড় ছিল, কিন্তু আমি তাতে বুদ্ধির দীপ্তি দেখিনি। ওর হাত ছিল গোল গোল, নরম আর ধবধবে ফর্সা। পুরুষ মানুষের ওই ননির শরীর দেখলেই আমার মোটা বুদ্ধি রাখু গয়লাকে মনে পড়ত। এ কথা বলে আমি সমীরকে ঠাট্টা করতে ছাড়তাম না। সমীর ম্লান মুখে বলতো, আমার কিছুই কি তোমার ভালো লাগে না? আমার রং ফর্সা, তার আমি কি করতে পারি? আমার হাত গোল, তাতেই বা আমার কি হাত আছে? আমার চোখের দৃষ্টিতে বুদ্ধি খেলে না, সেও বিধাতার অভিশাপ। আমি ওর হাতের ওপর হাত রেখে বলতাম, রাগ করলে? তখনই লক্ষ্য করেছি ওর চোখে আলো জ্বলে উঠেছে, হাসিতে ভরে উঠেছে মুখখানা। আমার বয়স যখন 14, তখনই আমার সমীরের সঙ্গে প্রথম দেখা। ও তখন সবে আইএ পড়ছে। 14 বছরের মেয়ের মধ্যেই সাধারণত জোয়ার আসে। আমার এসেছিল দেরিতে, অর্থাৎ 16 বছর বয়সে আমি প্রথম উন্মনা হতে শিখলাম। ফাল্গুন মাসে আমার জন্ম। আমার জন্মদিন উপলক্ষে সেবার যারা এলো তারা সবাই বলল, আমার আর আগের মতো উদ্দাম আনন্দ নেই। ওরা বুঝলো না আমার মনে এখন উদ্দাম বসন্ত নেমেছে। আর দেরিতে নেমেছিল বলে তার গভীরতা হয়তো একটু বেশি হয়েছিল। সেদিন আমি একজনকে দেখে মুগ্ধ হয়েছিলাম। সে যখন আমার কাছে পান চেয়েছিল, তার চোখের দিকে চেয়ে বুক কেঁপে উঠেছিল। সমীর সেখানে ছিল। কি ভেবেছিল জানি না, হঠাৎ উঠে বাড়ি চলে গেল। পরের দিন বিকেলে এলো না, তারপরের দিনও এলো না। আমার বাবা আর এক বন্ধু থাকেন ওদের পাড়ায়। বাবার সঙ্গে তাদের বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে সমীরের খোঁজেও গেলাম তাদের বাড়ি। ওর সঙ্গে আমাদের পরিচয় আত্মীয়তার ছেঁড়ালতায়। আর পরিচয়ের পর থেকে এমন দিন যায়নি যেদিন বিকেলে সমীরকে আমাদের বাড়ি ছাড়া কেউ দেখেছে। পারলে সে সমস্ত দিন থাকে, কিন্তু প্রশ্রয়ের অভাবে সে ইচ্ছা ও চেপে রাখতো অতি কষ্টে। গিয়ে দেখলাম বাড়িতে কেউ নেই। অন্ধকার ঘরে সমীর কপালে হাত রেখে ডেক চেয়ারে শুয়ে আছে। আমাকে দেখে লাফিয়ে উঠল। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝছি ওর বুক তখন ধকধক করে কাঁপছিল। হয়তো আমার কান থাকলে সে স্পন্দন শোনা কিছুই কষ্ট হতো না। এ কি, তুমি এসেছো? মুখে ওর রক্ত উঠে এসেছিল বোধহয়। দৌড়ে গিয়ে সুইচ টিপল। আমি বললাম, তুমি যে যাও না?
এমনি। এমনি মানে? আমি একটু রাগ করে বললাম। সমীর কোনো জবাব দিল না। একটু চুপ করে থেকে বললাম, পিসিমা কোথায়? বিয়ের নেমন্তন্নে গেছে। তুমি গেলে না যে? বিয়েতে যেতে আমার ভালো লাগে না। তারপর একটু ইতস্তত করে বললে, চিন্ময়ের সঙ্গে তোমার কতদিনের আলাপ? ও চিন্ময়? আমি উৎসাহের সঙ্গে বললাম, ও তো ছোট মামার বন্ধু, আমার সঙ্গেও সেদিনই দেখা। ভারী চমৎকার কিন্তু। বিদ্রুপের সুরে সমীর মুখে মুখে বলে উঠল, তাই নাকি? ওর বিদ্রুপ বুঝতে পেরে একটু যেন বিরক্ত বোধ করলাম। চিন্ময়ের মুখ তখনও স্পষ্ট আমার মনে দাগ কেটে আছে। প্রথম দেখেছি, তাও হয়তো বড় জোর 8 ঘন্টার দেখা। অথচ এ দুদিন ক্রমাগত ওর প্রসঙ্গ উঠলে আমি যেন উত্তাল হয়ে উঠতাম। সমীরের কথার জবাব না দিয়ে চুপ করে রইলাম। রাগ করলে নাকি? সমীর কোমল গলায় বলল। রাগ করবো কেন? কথা বলছো না যে? এবার যাই আর কি। না না, বসো বসো। তারপর হঠাৎ একান্ত কাছে এসে বলল, মনি, আমি বিএ পাস করে কলকাতা চলে যাব। বেশ তো, বেরিয়ে আসবে। না, বেড়াতে না, পড়তে। কেন? ভালো লাগছে না এখানে। পরীক্ষার আমার দেরি নেই বেশি, অথচ একটুও পড়ায় মন দিতে পারছি না। ঠাট্টা করে বললাম, প্রেমে পড়েছো নাকি? হ্যাঁ। সমীর যে হ্যাঁ কথাটা উচ্চারণ করলো, তার মধ্যে এতটুকু হালকা সুর ছিল না। কথাটা যেন সত্যি করেই বলল। আমি জানতাম সমীরের বাবা যখন খুলনা ছিলেন, তখন ছোট্ট একটি মেয়েকে তারা বউ করবেন এরকম জল্পনা কল্পনা করতেন। সেখানকারই এক মুনসেফের মেয়ে। হঠাৎ 5 বছর পরে সেই মুনসেফ যখন পেনশন নিয়ে এসে ঢাকায় বাড়ি করে বসলেন, তখন সমীরের মা কথাটা প্রায় পাকা করে ফেলবার চেষ্টা করলেন। মেয়েটি 13 বছরের। সমীরের মা বলেছিলেন, কথা এখন ঠিক করে রাখবো, তারপর ছেলে এমএ পাস করলে বিয়ে দিয়ে বিলেতে পাঠাবো। বিলেতের খরচটা অবশ্যই মুন্সিফ বাবুই দেবেন। সমীর একটু পরে আবার বলল, আচ্ছা মনি, চিন্ময়কে তোমার কেমন লাগলো? ব্রিলিয়ান্ট ছেলে শুনেছি, কিন্তু দুর্নাম অনেক। ঠোঁট উল্টিয়ে বললাম, ভারী দুর্নাম। কেউ একটু মাথা তুললেই লোকেরা অমন বলতে থাকে, আমি ওসব মানি না। সমীর সে কথার জবাব দিল না। একটু চুপ করে থেকে বলল, আমি কলকাতা যাবার আগে তোমাদের বাড়ি আর যাব না ভেবেছি। ভালোই তো ভেবেছো। আমি রাগ করে মুখ ঘোরালাম। সমীর মৃদুস্বরে বলল, তুমি তো তাহলে খুশি হও। তুমি তো দেখছি অন্তর্যামী। আর কারো না হই তোমার অন্তর্যামী অন্তত। তবে যেও না। আমি রাগ করে উঠে দাঁড়ালাম। পাগল নাকি? সমীর আমার হাত টেনে বসালো। শুনতে পেলাম বাবার পায়ের শব্দ। জুতোর শব্দ করতে করতে উনি এসে বললেন, মনি, যাবি না? সমীরকে জিজ্ঞেস করলেন, তোমার মা কোথায়? বিয়ে বাড়ি গেছেন, বসুন না একটু। সমীর কাকুতি করতে লাগলো আর একটু বসবার জন্য, কিন্তু বাবা আর বসলেন না। চলে এলাম। তারপরে ওর সঙ্গে আমার 1 মাস মাত্র আর ভালো করে দেখাশোনা হয়েছিল। সত্যি সত্যি ও বিয়ে পরীক্ষা হবার পর কলকাতা চলে গেল পড়তে। আমার ভারী কষ্ট হয়েছিল ও চলে যাবার দিন। আগের দিন সন্ধেবেলা যখন বলল, কাল থেকে তোমাকে দেখব না, ভাবতে বড় কষ্ট হয়। আমার কান্না পেয়েছিল। ভাঙা গলায় বলেছিলাম, তুমি যাচ্ছ নতুন জায়গায়, আমি তো এখানেই থাকলাম, আমারই অভাবটা লাগবে বেশি। তোমার কষ্ট হবে? আমার কথা তুমি ভাববে এরকম সময়?
কথাটার যেন জবাব শুনবে বলে উৎসুক হয়ে ও তাকিয়ে রইল আমার মুখের দিকে। আমি চুপ করে রইলাম। তারপর দেখা আমাদের পুরো 1 বছর পরে। ওর বাবা মাও কলকাতা গিয়েছিলেন কিছুদিন। ছেলেকে লায়ক করে দিয়ে শেষে হোস্টেলে পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে এলেন এতদিনে। সমীরকে দেখে আমার লজ্জা করলো যেন। চমৎকার বাবু হয়েছে দেখলাম, চেহারাও বদলেছে কিছু, কথাবার্তায় দিব্যি সপ্রতিভ। আমাকে চুপ করে থাকতে দেখে বলল, বাহ, এতদিন পরে এলাম, প্রণাম করলে না? ইস ইস, কি আমি তো তোমার বড়। বলেই আমার কাপড়ের আঁচল টেনে বসিয়ে দিল। বললাম, কেমন আছো? দেখছই তো, তুমি কেমন আছো? ভালোই। আমার চিঠির জবাব দাওনি যে? কি আর জবাব দেব? তা দেবে কেন, আমাকে মনেই থাকতো ভারী। চিঠিটাই নাকি মনে রাখার নিদর্শন? নিশ্চয়ই, তবে এবার থেকে দেব। তারপর এ কথা সে কথার পরে হঠাৎ বলল, তোমার চিন্ময় রায়ের খবর কি? বললাম, আমি কি জানি? সত্যিই আমি জানতাম না। সেই যে একদিন এসেছিল, তারপর বড়জোর আর 2 দিন এসেছিল কিনা সন্দেহ। হেসে টিপ্পনি কেটে বলল, তোমার বন্ধুর খবর তুমি রাখো না? ভারী আশ্চর্য তো। টিপ্পনিটুকু আমার কোথায় যেন বাজলো। বললাম, বন্ধু হলে খুশি হতাম, কিন্তু বন্ধু না হয়েও এ কথা সবাই জানে যে চিন্ময় রায় এবার MA-তে ফার্স্ট হয়েছে। সমীর গম্ভীর হয়ে রইল। গ্রীষ্মের 2.5 মাস ছুটির মধ্যে 1.5 মাসই প্রায় কলকাতায় কাবার করে এসেছিল। দিন 20 থেকে আবার চলে গেল। প্রথম প্রথম গিয়ে আমাকে চিঠি লিখত, কিন্তু ওর মাথায় কি যে এক চিন্ময়ের চিন্তা ঢুকেছিল, সব চিঠিতেই একটা রূঢ় মন্তব্য না করে পারত না। ফলে আমি জবাব দিতাম না। কাজে কাজেই সম্পর্কটা শিথিল হয়ে এলো। তাছাড়া একবার লিখল, মুন্সিফের মেয়েটিকে বিয়ে করার জন্য পিড়াপিড়ি করায় মার সঙ্গে ও ঝগড়া করেছে। আমি অবাক হলাম, কিন্তু সত্যি সত্যি তারপরে যে ও এলো, সে একেবারে MA পরীক্ষা শেষ করে। বলল বিলেত যাচ্ছে 1 মাসের মধ্যে। যাবার দিন আমাকে একটা ফাউন্টেন পেন উপহার দিয়ে বলেছিল, চিঠি লিখো। আমি সেদিন কেঁদেছিলাম। সমীরের জন্য নয়, একজন মানুষ অত দূরে চলে যাচ্ছে ভেবে। সমীর কি বুঝলো জানি না, আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, 3টি বছর, আরো 3টি বছর। আমি এখনো সম্পূর্ণ মা বাপের হাতের মুঠোয়। আমি এখনো নাবালক। কথাটা বলতে বলতে ও উত্তেজিত হয়ে উঠল। হঠাৎ পলকে যেন আমি ওর মনের কথাগুলো বুঝতে পেরে লাল হয়ে উঠলাম, কিন্তু কয়েকদিন পরেই তার মনে রইল না। এক বিকেলে বক্সিবাজার থেকে ফিরছিলাম ঘোড়ার গাড়িতে। প্রত্যেক রবিবার আমার এক বন্ধুর বাড়ি আমার নিমন্ত্রণ থাকত। বন্ধুটি আমার চেয়ে কম করেও 10 বছরের বড়। নতুন ফিরেছেন বিলেত থেকে, তারপর কাজ নিয়ে এসেছেন মেয়েদের কলেজে। আমার সঙ্গে দেখা হবার কয়েকদিনের মধ্যেই আমরা বয়সের অত ব্যবধান থাকা সত্ত্বেও পরস্পরের বন্ধু হলাম। মাধুরীদি যে আমাকে কেবলমাত্র স্নেহ করতেন তা নয়, কেমন একটা বন্ধুতা হয়েছিল, যার জন্য দুজনে সমস্ত দিন একসঙ্গে কাটিয়েও আমরা বিরক্ত বোধ করতাম না। স্নেহাস্পদের সঙ্গে মানুষ কখনোই সমস্ত দিন হাসি গল্প করে কাটাতে পারে না, কিন্তু আমরা এক খাটে শুয়ে সমস্তটি দুপুর যেরকম উচ্চস্বরে হেসেছি আর কথা বলেছি, তাতে কেউ একথা মনে করতে পারেনি যে আমি মাধুরীদির অত ছোট, এবং সমস্ত দিক দিয়েই ছোট। বৃষ্টি পড়ছিল সেদিন। সমস্ত দিন পরে বিকেল প্রায় 5টার সময় একটু যেন থামলো। আমি মাধুরীদির চাপরাশি নিয়ে গাড়ি করে ফিরছিলাম।
কিন্তু একটু পরেই বৃষ্টি আবার ঘন হয়ে নামলো। ত্রস্তে জানলাটা টেনে দিতে গিয়েই পথে দেখলাম চিন্ময়। মোচা লুটিয়ে সে ভিজতে ভিজতে চলেছে, হাতে ছাতা নেই। আদ্যির পাঞ্জাবি ভিজে ভেতরে শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি নিমেষে গাড়ি থামাবার আদেশ করলাম, তারপর মুখ বাড়িয়ে ইশারায় তাকে ডাকলাম। গাড়ির দরজাটা ধরে মৃদু হেসে সে নমস্কার করল। চেয়ে দেখলাম তার হাসির তুলনা নেই, তার চোখের তুলনা নেই। কুণ্ঠিতভাবে বললাম, গাড়িতে আসুন। কথা কয়টার সুরে আমার মনের সমস্ত ইচ্ছা হয়তো জড়ানো ছিল। সে আপত্তি করল না, অত্যন্ত সহজে গাড়ির মধ্যে ঢুকে বলল, বাঁচালেন। তারপর সমস্তটা পথ প্রায় চুপ করেই কাটল। চিন্ময়দের বাড়ি পথে পড়ে না। আমি গাড়োয়ানকে ডেকে ওদের বাড়ির দিকে যাবার কথা বলতে যাচ্ছিলাম। চিন্ময় বাধা দিয়ে বলল, খেপেছেন? আপনি একজন মহিলা, আপনাকে ফেলে আমি আগে নেমে যাব? আপনাকেই আগে পৌঁছিয়ে দিয়ে আসি, চলুন। হেসে ফেললাম। বাহ, আমি তো একাই যাচ্ছিলাম। তা যাচ্ছিলেন, কিন্তু সঙ্গী যখন জুটলো তাকে এই সম্মানটুকু অন্তত দিন। কি বলবো, চুপ করে রইলাম। বাড়ি পৌঁছিয়ে দিয়ে সে সেই গাড়িতেই চলে গেল। অনেক বলেছিলাম, কিন্তু নামলো না, গাড়ি ভাড়াও দিতে দিলে না। পরের দিন বিকেলের ডাকে ধন্যবাদ বহন করে শুধু এইটুকু এক লাইন চিঠি এলো। জবাব দেওয়ার কিছু নেই, শুধু সমস্ত দিন সেই ইচ্ছার তাগিদে আমি উন্মনা হয়ে ঘুরে বেড়ালাম। চিঠির লাইন দুটি 100 বার মনে মনে আবৃত্তি করলাম। তারপর সন্ধ্যার নির্জন অবকাশে আবছা অন্ধকারে বসে বসে দেওয়ালের গায়ে ইটের কণা দিয়ে লিখলাম, আমি তাকে ভালোবাসি। কতবার লিখলাম তা জানি না, 1 বার, 2 বার, 3 বার, অসংখ্যবার একটার গায়ের ওপর আর একটা লিখে চললাম। এর ঠিক 6 মাস পরে আমাদের বিয়ে হয়েছিল। 6 মাসের মধ্যে 3 মাস চিন্ময় ঢাকায় ছিল, আর সে 3 মাসেই আমরা পরস্পরকে সম্পূর্ণ বুঝতে পেরেছিলাম। এতটুকু মেকি বা ফাঁকি ছিল না। 3 মাস পরে চিন্ময় কলকাতার এক কলেজে প্রফেসরি নিয়ে চলে গেল। ভালো করে ভেবে দেখো, এই 3 মাস। সুদীর্ঘ 3 মাস পরে বাবাকে বললাম। বাবা একটু অবাক হলেন। এমন কিছু ওরা পাননি আমাদের ব্যবহারে যা থেকে একটু আঁচও করতে পারেন। তাছাড়া এই 3 মাসে চিন্ময় আর আমি চিঠিপত্র লেখালেখিও করিনি। বাবা বললেন, চিন্ময় তো এখানে নেই। আমি বললাম, তাতে কি? তবে কি করে হবে? আমি অত্যন্ত লজ্জার সঙ্গে অস্ফুটে বললাম, আমি লিখব। মা বাবা মুখ চাওয়াচাড়ি করলেন। আমি কুণ্ঠিতভাবে পাশের ঘরে চলে এলাম। পরের দিন মার নামে চিঠি এলো চিন্ময়ের মায়ের কাছ থেকে। বিয়ের পরে কলকাতায় চলে এলাম। 1 বছর পরে শুনলাম সমীর ফিরে এসেছে। মনটা ব্যগ্র হলো দেখবার জন্য। চিন্ময়কে বললাম, সমীর আমার অত্যন্ত বন্ধু ছিল, কতদিন পরে এলো, দেখতে ইচ্ছে করছে। চিন্ময় বলল, কোথায় আছে জানো? তা তো জানি না। তবে? তাই তো, মাকে লিখলাম ঠিকানার জন্য। মা লিখলেন তিনিও জানেন না। আরো কিছুদিন পরে খবর পেলাম সমীর ভালো কাজ পেয়েছে, আছে কলকাতাতেই। আমার আগ্রহও ততদিনে নিভে এসেছিল। দেখা হলে খুশি হই, এ পর্যন্ত। হঠাৎ সেদিন সমীরের মামাতো ভাই বাবলুর সঙ্গে পথে দেখা। কথায় কথায় বললে, সমীরদার খবর রাখো? আগ্রহের সঙ্গে বললাম, তুমি রাখো নাকি? ঠিকানা জানো? নিশ্চয়ই। আরে
সে যে মস্ত সাহেব হয়ে ফিরেছে, শুনছি নাকি মেম বিয়ে করে এসেছে। মা বাপ তো বিয়ে দেবার চেষ্টায় খুন হয়ে গেল। তাই নাকি? অবাক হয়ে বললাম। বাবলু একটু ঠাট্টার সুরে বলল, কেন, তোমার সঙ্গে এত ভাব, আমরা তো তখন কতই ভেবেছিলাম। তোমার সঙ্গেও দেখা করেনি? আমি সে কথার জবাব না দিয়ে বললাম, আমাকে ওর ঠিকানাটা দিতে পারো? বাবলু একটা টুকরো কাগজ বার করলো পকেট থেকে, তারপর ঠিকানা লিখে দিল। কি যে কৌতূহল হলো, ঠিকানা নিয়ে সেই চিন্ময়কে বললাম, এই চলো না, সমীরকে দেখে আসি। তুমি যাও, আমি তো চিনি না। তাতে কি, আমারই তো বন্ধু, আর এই তো কাছে থাকবে। চিন্ময়ের কিন্তু শেষ পর্যন্ত সত্যিই যাওয়া হলো না। অগত্যা আমি একাই গেলাম দেখা করতে। দোতলার ফ্ল্যাট, বিলতি ধরনে সাজানো গোছানো। বসবার ঘরে গিয়ে বসতেই বয় এসে অত্যন্ত বিনয় করে বললে, মেম সাব থোড়া बैठिए, সাব বাহার গিয়া। আমি অত্যন্ত হতাশ হলাম। এত কষ্ট করে বাড়ি খুঁজে এলাম, তাও কিনা বাবু বাড়ি নেই। উদ্বিগ্ন হয়ে বললাম, সাহেব কখন আসবেন জানো? মাথা নিচু করে বয় বিনয়ের ভঙ্গিতে বললে, এই अब भी आ जाएगा माई जी, आप थोड़ा बैठिए। বসলাম একটুখানি, তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম এদিক ওদিক। কিন্তু মিনিট 15 কাটলো, তবু সমীর এলো না। কতক্ষণ আর বসবো? তার চেয়ে বরং একখানি চিঠি লিখে চলে যাই। বয়কে বলতে সে পুরো নীল কাগজের একটা প্যাড আর কলম নিয়ে এলো। প্যাডের মলারটি ওল্টাতেই অর্ধ সমাপ্ত একখানা চিঠি চোখে পড়ল। সমীরের হাতের লেখা এতদিনেও একটুও বদলায়নি দেখলাম। পাতাটা ওল্টাতে গিয়ে হঠাৎ একটা জায়গায় আমার নামটা চোখে পড়তেই আমি থমকে গেলাম। বুঝতে পারছিলাম খুব অন্যায় হবে, তবু কিছুতেই চিঠিটা পড়বার লোভ সামলাতে পারলাম না। চিঠিটা কোনো একজন বন্ধুকে লেখা, এবং তা এই রকম। তুমি আমায় জিজ্ঞেস করেছো এখনো কেন আমি বিয়ে করতে চাই না। মা বাবা কষ্ট পাচ্ছেন সে কথার উল্লেখ করতেও ভোলনি। মা বাবার মনের কথা জানি নে, আমি নিজে যে বিয়ে না করে কষ্টে নেই এ কথা তুমি বিশ্বাস করো। তাছাড়া বিয়ে যদি করতেই হয়, তবে আমার মতে মা বাবাকে সুখী করার চাইতে নিজের সুখের কথাটাই বেশি ভাবা দরকার। কিন্তু আসলে সুখী হবার যোগ্যতাই বোধহয় আমার নেই, নয়তো অকারণে এমন একটা অনর্থ ঘটবে কেন? এখন অবশ্য খুব স্পষ্টই বুঝতে পারছি যে আমি আগাগোড়াই মনিকে ভুল বুঝেছিলাম। কিন্তু তখন মনে হয়েছিল, যাকগে, সে কথা বলে আর কি হবে। তবে এইটুকু বাঁচোয়া যে মনিও বরাবর আমাকে ভুল বুঝেছিল, নয়তো লজ্জায় আমাকে মরে যেতে হতো। তুমি বলবে এসব কথা দুঃখ বিলাস মাত্র, যথেষ্ট সময় কাটলে এ দাগের ওপর পলিমাটি পড়বে, সে কথাও সত্য। তবে যতদিনে সেই সুদিন আসবে ততদিনে এই পর্যন্ত লিখেই চিঠিটা শেষ হয়ে গেছে। চিঠিটা পড়বার পরে আমি একটু বসে রইলাম চুপ করে। তারপর মলা উল্টিয়ে প্যাডটি বয়ের হাতে ফিরিয়ে দিয়ে আস্তে নেমে এলাম সিঁড়িতে। ঠিক শেষ সিঁড়িটার মুখেই সমীরের সঙ্গে দেখা হয়ে গেল একেবারে মুখোমুখি। আরে মনি যে, এসো এসো। বিস্ময় আনন্দে সমীর থমকে দাঁড়ালো। অনেকক্ষণ বসেছিলাম, এবার আমাকে যেতেই হবে। খেপেছো নাকি? একটু বসবে চলো। দুশিরি লাফিয়ে উঠে ও আমাকে ডাকতে লাগলো। আমি তবু নেমে এলাম নিচে। সত্যি সমীর, এবার আমার না গেলেই নয়। সমীর আস্তে আস্তে নেমে এলো কাছে, আর আমি একটু ফিরে দাঁড়ালাম। চকিতে তাকালাম ওর মুখের দিকে।
সমীর সঙ্গে সঙ্গে এলো একটুখানি, তারপর দাঁড়িয়ে রইল স্থির হয়ে। মনটা বড়ই খারাপ লাগছিল, কিন্তু আমি কি করতে পারি। শেষ হলো আজকের গল্প প্রতিভা বসুর লেখা অনর্থক। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের গল্পটা। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভুল বুঝেছিল, নয়তো লজ্জায় আমাকে মরে যেতে হতো। তুমি বলবে এসব কথা দুঃখ বিলাস মাত্র, যথেষ্ট সময় কাটলে এ দাগের ওপর পলিমাটি পড়বে, সে কথাও সত্য। তবে যতদিনে সেই সুদিন আসবে ততদিনে এই পর্যন্ত লিখেই চিঠিটা শেষ হয়ে গেছে। চিঠিটা পড়বার পরে আমি একটু বসে রইলাম চুপ করে। তারপর মলাকে উঠিয়ে প্যাডটি বয়ের হাতে ফিরিয়ে দিয়ে আস্তে নেমে এলাম সিঁড়িতে। ঠিক শেষ সিঁড়িটার মুখেই সমীরের সঙ্গে দেখা হয়ে গেল একেবারে মুখোমুখি। আরে মনি যে, এসো এসো। বিস্ময়ে আনন্দে সমীর থমকে দাঁড়ালো। অনেকক্ষণ বসেছিলাম, এবার আমাকে যেতেই হবে। খেপেছ নাকি? একটু বসবে চলো। দুশিলি লাফিয়ে উঠে ও আমাকে ডাকতে লাগলো। আমি তবু নেমে এলাম নিচে। সত্যি সমীর, এবার আমার না গেলেই নয়। সমীর আস্তে আস্তে নেমে এলো কাছে, আর আমি একটু ফিরে দাঁড়ালাম। চকিতে তাকালাম ওর মুখের দিকে। সমীর সঙ্গে সঙ্গে এলো একটুখানি, তারপর দাঁড়িয়ে রইল স্থির হয়ে। মনটা বড়ই খারাপ লাগছিল, কিন্তু আমি কি করতে পারি। শেষ হলো আজকের গল্প প্রতিভা বসুর লেখা অনর্থক। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের গল্পটা। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।